ওয়েলকাম টু অডিলা বুকসের দ্বিতীয় পর্বে, যেখানে আমরা একসঙ্গে আবিষ্কার করছি স্টক মার্কেট উইজার্ড এর অমূল্য কিছু শিক্ষা। প্রথম পর্বে আমরা জেনেছি 8জন শীর্ষ ট্রেডারের জীবন দর্শন, কৌশল ও তাদের অভিজ্ঞতা। আজকের এই দ্বিতীয় পর্বে অর্থাৎ শেষ পর্বে আমরা বাকি অধ্যায়গুলো জানার চেষ্টা করব, যেখানে অপেক্ষা করছে নতুন দৃষ্টিভঙ্গি, আরও কিছু সাহসী কৌশল ও গভীর ট্রেডিংয়ের মানসিকতা। তাহলে আজকের এই পর্বটি চলুন আমরা শুরু করি, যেখানে থাকছে জেমস বি রজার্স জুনিয়র মতো অসাধারণ মানুষের ব্যক্তিত্ব ও তাদের ট্রেডিং কৌশল। তো চলুন আমরা শুরু করি। অধ্যায় 9, মার্ক ডি কুক অর্থাৎ সাইকোলজি অ্যান্ড প্রসেস। এই অধ্যায়ে জ্যাক্স ডি শোয়াগার আমাদের নিয়ে যান মার্ক ডি কুকের ট্রেডিং জীবনের দর্শনে গভীরভাবে দেখানোর চেষ্টা করেছেন, যেখানে মূল বিষয়টি হলো সফল ট্রেডিং শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস বা স্ট্র্যাটেজি নয়, বরং সঠিক মানসিকতা ও প্রসেস গড়ে তোলার ফলাফল। কুক নিজেই একজন শৃঙ্খলাপূর্ণ, ধৈর্যশীল ও নিয়মমাফিক ট্রেডার হিসেবে গড়ে তুলেছেন, যার ভিত্তি তার বছরের পর বছর ধরে অর্জনের অভিজ্ঞতা। তিনি কিছু বিষয় দেখানোর চেষ্টা করেছেন, আমরা এখন সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। 1. মানসিক প্রস্তুতি ও ধৈর্য। কুক বিশ্বাস করেন ট্রেডিং শুরু করার আগে মানসিকভাবে প্রস্তুতি হওয়া জরুরি। তিনি দিনের শুরুতে নিজের মন শান্ত রাখতেন ও পরিষ্কারভাবে চিন্তা করতেন নির্দিষ্ট রুটিন অনুসারে। কুক আরও বলেন, মার্কেটে ঢোকার আগে মাথা পরিষ্কার ও খুবই শীতল ও ধীর স্থিরভাবে রাখতে হবে। আমি যেদিন ট্রেড করি না এর মানে ওই দিন কিন্তু ভালোভাবে আমি মানসিকভাবে প্রস্তুতি নেই। এর মানে হলো ট্রেডার প্রথম কাজ হলো বাজারে প্রবেশের আগে নিজের আবেগ ইমোশনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা ও নিজের মনকে নিজের কন্ট্রোলে রাখা। 2. ঝুঁকি নিয়ন্ত্রণ ও মূলধন রক্ষা। কুকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মূলধন রক্ষা, অর্থাৎ ক্যাপিটালকে নিয়ন্ত্রণ করা। তিনি প্রতিটি ট্রেডের জন্য কিছু নির্দিষ্ট স্টপ লস সেট করতেন, যা কখনোই এক ট্রেড তার মূলধনের বড় অংশ ঝুঁকিতে ফেলতেন না। তার মতে তিনি মূলধন শেষ হয়ে যায় তাহলে ট্রেডিং ক্যারিয়ারও শেষ। এর কারণে তিনি রিস্ক পার ট্রেড সাধারণত 1 থেকে 2% মধ্যে রাখতেন। 3. তিনি একটি বিষয় দেখিয়েছেন, সেটি হলো প্রক্রিয়া ভিত্তিক ট্রেডিং সিস্টেম, অর্থাৎ কুক শুধুমাত্র প্রাইস চার্টস সিদ্ধান্ত নিতেন না, বরং একটি পূর্ণাঙ্গ পরিষ্কার ও প্রক্রিয়া তৈরি করতেন, যেখানে কিছু বিষয় ইনক্লুড রাখতেন। সেগুলো হলো বাজারের সাধারণ দিক নির্ধারণ, অর্থাৎ মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস করা, টেকনিক্যাল সিগন্যাল যাচাই করা, অর্থাৎ টেকনিক্যাল কনফার্মেশন পাইলে উনি এন্ট্রি নিতেন। এন্ট্রি ও এক্সিট রুল স্পষ্টভাবে নির্ধারণ করা, ট্রেডিংয়ের ফলাফল পর্যালোচনা ও পোস্ট ট্রেড রিভিউ অ্যানালাইসিস করা। এই প্রক্রিয়া তাকে নিয়মিতভাবে লাভজনক সিদ্ধান্ত নিতে সাহায্য করত ও আগের সিদ্ধান্ত ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া থেকে তিনি বিরত থাকতেন। 4. ধৈর্য ও সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। কুক ধৈর্যের উপর জোর দেন। তার মতে ভালো সেটআপ তৈরি হওয়ার আগে ট্রেডে ঢোকা মানে সম্ভাব্য ক্ষতির মুখে পড়া। তাই তিনি সবসময় ওয়েট ফর দ্য পিচ নীতি অনুসরণ করতেন, যেমন একজন ব্যাটসম্যান সঠিক বলের অপেক্ষা করে। 5 হলো মানসিক ও নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখা। কুকের অভিজ্ঞতা থেকে পাওয়া যায় বড় শিক্ষা হলো ট্রেডিং আসলে একটা মানসিক খেলা, যেখানে ভয় লোভ দুটি ট্রেডারের সবচেয়ে বড় শত্রু। তিনি বলেন, আমার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো মার্কেট নয়, আমি নিজেই। তাই প্রতিদিন তিনি নিজের আবেগ পর্যবেক্ষণ করতেন এবং সেগুলো যেন সঠিকভাবে সিদ্ধান্ত প্রভাব না ফেলে তা তিনি নিশ্চিত করতেন। 6 হলো পর্যালোচনা ও শিক্ষা গ্রহণ। প্রতিটি ট্রেড শেষ হওয়ার পর কুক বিস্তারিতভাবে অ্যানালাইসিস করতেন, কোথায় সঠিক ছিলেন, কোথায় ভুল করেছেন, আর কিভাবে তিনি আগের থেকে আরও নিজেকে ডেভেলপ করতে পারেন। এই অভ্যাস তাকে নিজের স্ট্র্যাটেজি উন্নত করতেন ও ভুলের পুনরাবৃত্তি এড়াতে সাহায্য করতেন। 7. কুক কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন, তিনি কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন এই পয়েন্টের ভিতরে।
আমরা এখন এটা দেখার চেষ্টা করব। মার্ক ডি কোক এর জীবনের ট্রেডিং অভিজ্ঞতা থেকে জ্যাক্স ডি শোয়াগার যে শিক্ষামূলক বিষয়গুলো তুলে ধরেছেন তা হলো সফল ট্রেডিংয়ের জন্য একটি শক্ত প্রক্রিয়া অপরিহার্য। মানসিক শৃঙ্খলা ছাড়া টেকনিক্যাল জ্ঞান অকার্যকর হতে পারে। ঝুঁকি নিয়ন্ত্রণ ও মূলধন রক্ষা সবসময় প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। ধৈর্য ধরে সঠিক সময়ে অপেক্ষা করাই ভালো ফল আনে। অধ্যায় 10, জেফ ইয়াস অর্থাৎ অপশন অ্যান্ড পসিবিলিটিস। জেফ ইয়াস ছিলেন বিশ্বের অন্যতম প্রভাবশালী অপশন ট্রেডার ও গাণিতিক ভিত্তিতে মার্কেট স্ট্র্যাটেজিস্ট। এ অধ্যায়ে জ্যাক ডি শোয়াগার তার সঙ্গে গভীরভাবে তিনি কিছু আলাপচারিতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন স্টক মার্কেট, বিশেষত অপশন ট্রেডিংয়ের পসিবিলিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কিভাবে মূল ভূমিকা রাখে সেই বিষয়টাই উনি দেখানোর চেষ্টা করেছেন। থিঙ্কিং ইন পসিবিলিটি অর্থাৎ ইয়াসের মতে মার্কেটে সফল হতে হলে প্রতিটি ট্রেডারের একটি সম্ভাব্য খেলা বা পসিবিলিটি গেম হিসেবে দেখতে হবে। ঠিক যেমন একজন দক্ষ প্লেয়ার বা খেলোয়াড় প্রতিটি কার্ড হ্যান্ডেল করতে পারে ও সম্ভাব্য জানতে পারে এবং সেটার উপর সঠিক হিসাব রেখে পরিসংখ্যান অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে, তেমনি একজন ট্রেডারও প্রত্যেকটি সিদ্ধান্ত রিস্ক রিওয়ার্ড রেশিও অ্যান্ড উইন প্রবাবিলিটি মাথায় রাখতে হবে। তিনি বলেন, মার্কেট অনিশ্চিত, কিন্তু অনিশ্চিততাকেও সঠিকভাবে পরিমাপ করা যায়। রিস্ক রিওয়ার্ড ব্যালেন্স। ইয়াস শেখান যে শুধু সম্ভাবনাই যথেষ্ট নয়, রিওয়ার্ড এর জন্য বা রিওয়ার্ডের সাথে যেটি ভারসাম্যপূর্ণ হতে পারে সেগুলোর কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করেছেন। যেমন এক্সাম্পল 1, যদি কোনো ট্রেডে 60% লাভের সম্ভাবনা থাকে কিন্তু সম্ভাব্য লাভ খুব ছোট এবং ক্ষতির পরিমাণ বেশি, তাহলে সেটি একটি খারাপ ট্রেড। এক্সাম্পল 2, বরং 40% জেতার সম্ভাবনা থাকলেও যদি লাভের পরিমাণ ক্ষতির তুলনায় অনেক বেশি হয় তাহলে সেটি দীর্ঘমেয়াদী লাভজনক হতে পারে। এভাবে সম্ভাবনা পে অফ এর সঠিক সমন্বয় একজন অপশন ট্রেডারের সাফল্যের মূল চাবি। অপশন ব্যবহার করার কৌশল। মার্কেটে অপশনে ইয়াসের দৃষ্টিভঙ্গি কিছু বৈজ্ঞানিক সম্মত ও স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস করে উনি কিছু সিদ্ধান্ত দিয়েছেন। সেগুলো হলো নাম্বার 1, স্ট্যাটিস্টিক্যাল এজ বা অপশনের দামে প্রিমিয়াম ও প্রকৃত সম্ভাবনার মধ্যে পার্থক্য খুঁজে বের করা। 2, ডেল্টা অর্থাৎ ডেটা, অর্থাৎ এটি একটি গ্রিক্স ব্যবহার করে পজিশনের ক্রমাগত সামঞ্জস্যতা ঠিক করা। তৃতীয়ত, মার্কেট ন্যাচারালিটি, অর্থাৎ অনেক সময় ইয়াস বা ডাইরেকশনাল ভিউ না দিয়েই ভলাটিলিটি বা প্রবাবিলিটি মিসম্যাচ হতে পারে, তো সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে ও সেটা থেকে লাভ করতে হবে। গাণিতিক মডেল ও পজিশন সাইজিং। ইয়াস জোর দিয়ে বলেন, সঠিক পজিশন সাইজিং হলো একজন ট্রেডিংয়ের দীর্ঘমেয়াদী টিকে থাকার মূল ভিত্তি। তিনি প্রায়ই ক্যালিক্রিয়েশন বা এই বিষয়টি তিনি ব্যবহার করতেন। এটি একটি গাণিতিক সূত্র যা নির্ধারণ করে কতটুকু মূলধন নির্দিষ্ট ট্রেডে ঝুঁকি হিসেবে রাখা উচিত। এই পদ্ধতিতে অতিরিক্ত ঝুঁকি এড়ানোর জন্য মূলধনের বৃদ্ধি গতি বাড়ানো সম্ভব। মনোভাব ও মানসিক প্রস্তুতি। ইয়াসের মতে ট্রেডারের সবচেয়ে বড় শত্রু হলো নিজের আবেগ ও ইমোশন। প্রবাবিলিটির ভিত্তিতে চিন্তাভাবনা আপনার দৃষ্টি ট্রেডারের ফলাফলের পরিবর্তে দীর্ঘমেয়াদী ধারাবাহিকতার উপরে ফোকাস করতে সাহায্য করে। তিনি বলেন, আপনি সবসময় জিতবেন না, কিন্তু যদি আপনার সম্ভাবনা মডেল সঠিক হয় ও শৃঙ্খলা ঠিক থাকে তাহলে আপনি সময়ের সাথে সাথে আপনার অ্যামাউন্ট বাড়াতে পারবেন। অর্থাৎ এই পয়েন্টটার মাধ্যমে বা এই চ্যাপ্টারটিতে আমরা যে শিক্ষামূলক বিষয়গুলো গ্রহণ করতে পারি সেটি হলো প্রতিটি ট্রেড একটা পসিবিলিটির খেলা যেটা নিশ্চয়তা নেই। প্রবাবিলিটি এবং রিস্ক রিওয়ার্ড রেশিও এর ভারসাম্য ঠিক করতে হবে। অপশন মার্কেটে এজ খুঁজে বের করার জন্য গাণিতিক অ্যানালাইসিস অপরিহার্য, আর পজিশন সাইজিং সঠিক না হলে দীর্ঘমেয়াদী টিকে থাকা কঠিন। আবেগ নয়, পরিসংখ্যান ও সম্ভাবনার উপর ভিত্তি করে ট্রেড করতে হবে। চ্যাপ্টার 11,
ডানা গ্যালান্তে অর্থাৎ ডানা গ্যালান্তে 1980 থেকে 90 দশকে ওয়াল স্ট্রিটের অন্যতম সফল মহিলা ট্রেডার হিসাবে পরিচিত ছিলেন। সে সময় স্টক ট্রেডিং জগতে ছিল পুরুষের প্রাধান্য বেশি, মহিলা ট্রেডারদের সংখ্যা ছিল হাতে গোনা কিছু মাত্র। ডানা শুধু এই প্রতিযোগিতামূলক জগতেই টিকে থাকেননি, বরং তিনি একাধিক মার্কেট সাইকেল ধারাবাহিকভাবে লাভ করেছেন এবং তিনি গল্পের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন যে ধীরতা, শৃঙ্খলা ও মানসিক দক্ষতা থাকলে যে কেউ এই বাধা অতিক্রম করতে পারে। ট্রেডিং শুরু ও তার চ্যালেঞ্জ। ডানা গ্যালান্তের প্রথমে ইনভেস্টর ফার্মের কাজ শুরু করেন। সেখানে পুরুষ সহকর্মীদের প্রথমের দিকে তাকে গুরুত্ব দিতেন না। তাকে প্রমাণ করতে হলো তিনি কেবল অফিসের ডেকোরেশনই নন, বরং একজন সিদ্ধান্ত গ্রহণকারী। ক্লায়েন্টদের আস্থা অর্জন করা ছিল তার প্রথম ও বড় চ্যালেঞ্জ। এখানে তিনি বুঝতে পারেন যে মার্কেটে বেঁচে থাকার জন্য কেবল টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল জ্ঞানই যথেষ্ট নয়, বরং কনফিডেন্স, আত্মবিশ্বাস ও আত্মপ্রকাশও সমানভাবে জরুরি। ট্রেডিং স্টাইল ও কৌশল। ডানা গ্যালান্তের ট্রেডিংয়ের স্টাইল ছিল মূলত শর্ট সেলিং ভিত্তিক, তবে তিনি সুযোগ পেলে লং পজিশনেও যেতেন। তার কৌশল কয়েকটি মূল বিষয় ছিল, যেমন দুর্বল স্টক চিহ্নিত করা, প্রাইস চার্টের নিচে দিকে ব্রেকআউট বা ফান্ডামেন্টালি দুর্বল কোম্পানি খুঁজে বের করা। 2. রিস্ক ম্যানেজমেন্ট, প্রতিটি ট্রেডের কঠোর স্টপ লস ব্যবহার করা। তিনি একবার বলেছিলেন যে আপনি যদি ভুল করেন তো তাৎক্ষণিকভাবে সেখান থেকে বেরিয়ে আসুন। পজিশন সাইজিং, বড় বেট না দিয়ে ছোট ছোট নিয়ন্ত্রণ পজিশন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, যাতে ভুল হলে ক্ষতি সীমিত থাকে। মানসিক ধীরতা ও তার ধৈর্য। ডানা গ্যালান্তে বিশ্বাস করতেন যে বাজার সবসময় আবেগের পরীক্ষা করে। শর্ট সেলিং করার সময় প্রাইস হঠাৎ উল্টো দিকে গেলে তা মানসিকভাবে চাপ তৈরি করতে পারে, কিন্তু তিনি স্টপ লসের মাধ্যমে অবিচল থাকতেন। ও তিনি যে বিষয়টা দেখানোর চেষ্টা করেছেন শিক্ষামূলক হলো, অহংকার ধরে রাখা ট্রেডের সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে। মার্কেটে টিকে থাকতে হলে নিজের ইগো ভেঙে ফেলো ও বাস্তবতার সাথে নিজেকে মানিয়ে নাও। নারী হিসেবে তার বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন তিনি হয়েছিলেন। সেটি হলো পুরুষ প্রধান ট্রেডিং ফ্লোরে নারী হওয়ার কারণে তাকে প্রায় অবমূল্যায়িত করা হতো। সহকর্মী কখনো মজা করতেন, কখনো মনে করতেন একজন নারী উচ্চ ঝুঁকির ট্রেড সামলাতে পারবে না। ডানা এই ধারণা ভেঙে দিয়েছিল ধারাবাহিকভাবে সফলতার মাধ্যমে। তার জন্য প্রমাণ করতে হয়েছে তাকে তিনি একজন ট্রেডিং লেজেন্ড হয়ে দেখিয়েছেন। তিনি ছিল ট্রেডিং রেকর্ড, অর্থাৎ কথার চেয়ে তিনি কাজেই বেশি প্রমাণ করেছেন। এখান থেকে আমরা যে বিষয়গুলো শিক্ষামূলক হিসাবে গ্রহণ করতে পারি ডানা গ্যালান্তের এই চ্যাপ্টারটার মাধ্যমে, সেটি হলো নিয়ম মেনে চলা। মার্কেটে টিকে থাকতে হলে একমাত্র উপায় হলো নিয়ম মেনে চলা। 2. ঝুঁকি আগে ভাবা, অর্থাৎ লাভের আগে ক্ষতির সীমা নির্ধারণ করতে হবে। মানসিক শক্তি, মার্কেট আপনাকে নিয়মিত পরীক্ষা করবে, তো নিজেকে প্রস্তুতি রাখতে হবে সবসময়। আর নিজেকে প্রমাণ করতে কাজের রেকর্ডই সবচেয়ে বড় অস্ত্র হিসাবে দেখাতে হবে। অর্থাৎ ডানা গ্যালান্তে কেবল একজন সফল ট্রেডারই নন, বরং তিনি প্রমাণ করেছেন যে মার্কেটে কারোর পক্ষপাতিত্ব করে না, বরং এটি একটা দক্ষতা, নিয়ম ও মানসিকতার প্রতি সাড়া দেয়, যা নারী পুরুষ নির্বিশেষে যে কেউ ট্রেডিং জগতে অনুপ্রবেশ করতে পারে ও নিজের জ্ঞান, দক্ষতা ও বিচক্ষণতা দিয়ে যে কেউ এখানে ভালো কিছু করার সুযোগ রাখে। চ্যাপ্টার 12, ডেভিড শো অর্থাৎ কোয়ান্ট কিং। ডেভিড শো হলো ডিই শো অ্যান্ড কর্পোরেশনের প্রতিষ্ঠাতা, একটি ম্যানহাটন কার্যরত প্রখ্যাত হেজ ফান্ড, যেটি গাঠনিকভাবে গাণিতিক ও কম্পিউটার বিজ্ঞানীদের নিয়ে গড়া। তারা বাজারে অকার্যকরগুলো অর্থাৎ একটা জটিল ও গণিত ভিত্তিক মডেল ব্যবহার করেছেন গণনা পরিসংখ্যানের ভিত্তিতে ট্রেডিং। অর্থাৎ ডেভিড শো তার প্রতিষ্ঠানের ট্রেডিং মডেলের মাধ্যমে তিনি 1989 সাল থেকে ধারাবাহিকভাবে লাভ তুলে এনেছেন। তার মূল বিষয়টি ছিল মূল কৌশলটা ছিল স্ট্যাটিস্টিক্যালি আরবিট্রেজ, অর্থাৎ যেখানে সম্পর্কযুক্ত সিকিউরিটিগুলো পারফরমেন্সের পার্থক্য অনুসারে
কেনা ও বিক্রয় করাই ছিল তার প্রধান ফোকাস ও এটাই ছিল তার গোল। অর্থাৎ পরিষ্কার ও ক্লিয়ারেন্স বা ডেভেলপিং অ্যালগোরিদমের সাহায্যে তিনি ট্রেডিং করতেন। তার প্রতিষ্ঠান শুধুমাত্র পেয়ার ট্রেডিংয়ে সীমাবদ্ধ নয়, বরং তিনি উন্নত অ্যালগোরিদম তৈরি করেন যেখানে এককভাবে অত কম কার্যকর সূচকে অর্থাৎ মার্জিনাল ইন্ডিকেটরের সমন্বয়ে ঘটিয়ে একটা বেশি নির্ভরযোগ্য ট্রেডিং সিগন্যাল তৈরি করেন। অর্থাৎ এককভাবে উপযোগী নাও হতে পারে এমন তথ্যগুলো একত্রে বিশ্লেষণ করে কার্যকর করে তিনি সিদ্ধান্তে রূপান্তরের মাধ্যমে কার্যগুলো করতেন। অর্থাৎ ডেটা মাইনিং থেকে সাবধানতা। ডেভিড শো সতর্ক করে বলেন, ডেটা মাইনিং থেকে নিজেকে অনুমান তৈরি না করে শুধুমাত্র প্যাটার্ন খোঁজা বিপজ্জনক হতে পারে, কারণ এটির পেছনে তথ্য যাচাই বাদ দিয়ে সিস্টেম তৈরি হতে পারে, তাই ভবিষ্যৎবাণীমূলক মূল্য কম থাকে। তাই পদ্ধতি আগে থেকে হাইপোথিসিস বা এমনভাবে পরিকল্পনা করাটাও ঠিক নয়। চ্যাপ্টার 13, জেমস বি রজার্স জুনিয়র। অর্থাৎ জেমস বি রজার্স জুনিয়র বিনিয়োগ জগতের সবচেয়ে অর্থাৎ জিম রজার্স নামে পরিচিত একজন কিংবদন্তির মার্কো বিনিয়োগকারী সহ-প্রতিষ্ঠাতা অর্থাৎ কোয়ান্টাম ফান্ডসের প্রতিষ্ঠাতা। এই অধ্যায়ে জ্যাক সোয়াগার তার সাক্ষাৎকারের মাধ্যমে রজার্সের মাইক্রো ইকোনমিক্স ট্রেডিং সিস্টেম অর্থাৎ জীবন দর্শন ও তার বিনিয়োগের কৌশলগুলো তিনি তুলে ধরেছেন। বিনিয়োগে ম্যাক্রোর দৃষ্টিভঙ্গির ভূমিকা। রজার্সের মতে ম্যাক্রো ট্রেডিং মানে হলো পুরো বিশ্ব অর্থনীতির চিত্র দেখা, শুধুমাত্র একটি কোম্পানি বা একটি দেশের বাজার নয়। তিনি অর্থনৈতিক সূচক, রাজনৈতিক অবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক, মুদ্রা বাজার ও কমোডিটি ট্রেড বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতেন। উদাহরণস্বরূপ, যদি কোনো দেশের সরকার অতিরিক্ত ঋণ দিচ্ছে ও মুদ্রাস্ফীতি বাড়াচ্ছে, তবে সেই দেশের মুদ্রা শর্ট করা অর্থাৎ কৌশলের একটি অংশ হতে পারে। রজার্স বিশ্বাস করেন যে বাজার সত্যিকারের বড় সুযোগ আসে বিশ্বব্যাপী ভারসাম্যহীন অর্থাৎ গ্লোবাল ইমব্যালেন্স থেকে। ধৈর্য অপেক্ষার শক্তি। তিনি বলেন, সেরা ট্রেডাররা দিনে দিনে কাজ করেন না, বরং বছরের পর বছর সুযোগ অপেক্ষা করেন। রজার্স নিজের বিনিয়োগের জন্য মাস বা বছর ধরে প্রস্তুতি নেন এবং একজন সফল ট্রেডার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি জোর দিয়ে বলেন, বেশি ট্রেড করলে লেনদেন খরচ অর্থাৎ ট্রানজ্যাকশন কস্ট ও মানসিক চাপ কমিয়ে দেয়। বাজার কন্ট্রোল করা ও তার কিছু মনোভাবের বিষয় তিনি দেখানোর চেষ্টা করেছেন। যেমন রজার্স একজন কন্ট্রোরিয়ান বিনিয়োগকারী। তিনি জনপ্রিয় মতামতের বিপরীতে ট্রেড করে দ্বিধা করেন না। যখন সবাই বুলিশ তখন তিনি বিপদ খোঁজেন, যখন সবাই বেয়ারিশ তখন তিনি সম্ভাবনা খুঁজে বের করেন। তার মতে গণমানুষ প্রায় ভুল পথে যায়, তার বিপরীত দিকে গিয়ে সম্ভাবনা খুঁজে বের করাটাই মূল গুরুত্বপূর্ণ। তথ্য ও গবেষণার গভীরতা। রজার্স বিশ্বাস করেন যে গবেষণার প্রাথমিক সোর্স ব্যবহার করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শুধু সংবাদের মাধ্যমেই তিনি সিদ্ধান্ত নিতেন না। উদাহরণস্বরূপ, কোনো দেশের কৃষিপণ্য সম্ভাবনা যাচাই করে তিনি নিজের দেশের বা সেই দেশের ভ্রমণ করেছেন। তিনি বই পড়া, স্থানীয়দের সাথে কথা বলা, অর্থনৈতিক ইতিহাস পর্যালোচনা করা এবং বাজারের বাস্তব অবস্থা বোঝার উপর জোর দিতেন। কমোডিটির বিনিয়োগের প্রতি ঝোঁক। অর্থাৎ রজার্স বিনিয়োগের জীবনে একটি বড় অংশ কমোডিটি ট্রেডিংয়ে তিনি সময় দিয়েছেন। কমোডিটি হলো রিয়েল অ্যাসেট যা মানুষের চাহিদা ও সরবরাহ দ্বারা নির্ধারিত হয়। দীর্ঘমেয়াদী কমোডিটি সাইকেল অনুসরণ করলে বড় মুনাফা সম্ভব। উদাহরণস্বরূপ, তেলের দাম যখন কম ছিল তখন তিনি তেলের ফিউচার কিনে দীর্ঘমেয়াদী ধরে রাখতেন। ঝুঁকি ব্যবস্থাপনা ও নমনীয়তা। রজার্স এই পয়েন্টের মাধ্যমে যে বিষয়টি দেখানোর চেষ্টা করেছেন সেটি হলো, তিনি জোর দিয়ে বলেন, ইগোকে ট্রেডিংয়ের স্থান দিলে সবচেয়ে বড় ক্ষতি হতে পারে।
দ্বিতীয়ত, পরিস্থিতি বদলালে কৌশল বদলাতে দ্বিধাবোধ করা যাবে না। জীবন ও বিনিয়োগের দর্শন। রজার্স কেবল বিনিয়োগকে পেশা হিসাবে দেখেন না, বরং এটিকে একটা শেখার যাত্রা হিসাবে দেখেন। বিশেষ করে তিনি বিশ্বাস করেন নতুন শেখা বা নতুন দেশ দেখা, নতুন সংস্কৃতি বোঝা এবং অর্থনীতির বাস্তব প্রভাব দেখার মাধ্যমে বিনিয়োগের সিদ্ধান্ত আরও বেশি শক্তিশালীভাবে বোঝা যায়। তিনি তরুণ বিনিয়োগকারীদের বলেন, নিজের কৌতূহলকে জাগ্রত রাখো এবং কখনো শেখা বন্ধ করো না। অর্থাৎ তিনি তার চ্যাপ্টারের বিষয়ে যে বিষয়গুলো শিক্ষামূলক হিসাবে দেওয়ার চেষ্টা করেছেন সেটি হলো ম্যাক্রো দৃষ্টিভঙ্গি রাখা, অর্থাৎ শুধু কোম্পানি নয় গোটা বিশ্ব অর্থনীতিকে বিশ্লেষণ করা। দ্বিতীয় হলো ধৈর্য ধরো, বড় সুযোগের জন্য অপেক্ষা করো, অযথা অতিরিক্ত ট্রেড করো না। তৃতীয়ত হচ্ছে কন্ট্রারিয়ান হও, অর্থাৎ জনতার বিপরীতে সঠিক যুক্তি পেলে পদক্ষেপ নাও। চতুর্থ, গভীর গবেষণা করো, অর্থাৎ প্রাইমারি সোর্স থেকে তথ্য নাও। পঞ্চম, কমোডিটি বিবেচনা করো, অর্থাৎ দীর্ঘমেয়াদী পণ্য বাজারের সুযোগ তৈরি করে। ষষ্ঠ, ভুল স্বীকার করো, দ্রুত ক্ষতি হলে সেখান থেকে বের হয়ে যাও, ইগো বাদ দাও। ও সর্বশেষ হলো শেখা চালিয়ে যাও, বাস্তব অভিজ্ঞতা বিনিয়োগের সিদ্ধান্ত শক্তিশালী করো। এরই মাধ্যমে আমরা বইয়ের বাকি অংশটুকু দেখার চেষ্টা করেছি। আমরা আজকে যে অধ্যায়গুলো দেখানোর চেষ্টা করলাম সেটা হলো দ্বিতীয় পর্বের বইয়ের বাকি অংশগুলো, আর বইয়ের মূল অংশগুলো আমরা প্রথম পর্বেই দেখানোর চেষ্টা করেছি। আশা করি প্রথম পর্ব ও আজকের এই পর্ব আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসাবে জীবনটাকে সহজ করতে, ট্রেডিং জার্নিকে সহজ করতে একটু হলেও সাহায্য করবে। তো এমন পরবর্তী এপিসোড আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে আসতেই থাকবে। তো নতুন একটি এপিসোডের পর আসা পর্যন্ত আপনারা আমাদের অপেক্ষায় থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।